হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে তোমরা দেখলে যে আজকে আমরা লুসেন্টের একটা সিরিজ শুরু করব। লুসেন্ট বইটার পুরো বাংলা মাধ্যমে আমরা ক্লাস করব। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে পুরোটা বাংলাতে লেখা রয়েছে। তো লুসেন্ট বইয়ে যেভাবে যেরকমভাবে লাইন বাই লাইন লেখা রয়েছে সেইভাবেই কিন্তু ট্রান্সলেশন করেছি। আর এটা কিন্তু কোনো গুগল ট্রান্সলেশন নয় যে আমি গুগলে দিয়ে ট্রান্সলেশন করে দিলাম। তোমরা ট্রান্সলেশনের কোয়ালিটিটা দেখতে পাবে এখানে নোটটা পড়লেই। আর আমরা চেষ্টা করব পুরো বইটা কমপ্লিট করার জন্য, তোমাদের যদি সাহায্য পাই। যেহেতু এই সিরিজটা তোমরা যদি কমপ্লিট করে নাও তো কোনো পরীক্ষায় জিকে তো সমস্যা হবে না, কারণ লুসেন্ট একটা বিখ্যাত বই জিকের জন্য, তোমরা অবশ্যই শুনেছো নাম। চলো আমরা ক্লাসটা শুরু করি। ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস থেকে প্রথম ক্লাস শুরু করব, যেহেতু লুসেন্ট বই এভাবে রয়েছে আর বই অনুযায়ী আমরা করব, ঠিক আছে। প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। তো প্রথম পয়েন্টটা বলা হয়েছে যে ইতিহাস কি। ইতিহাস হচ্ছে অতীতের অধ্যয়ন, অর্থাৎ অতীতের অধ্যয়নকে ইতিহাস বলা হয়। ইংরেজি শব্দ হিস্ট্রি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ গবেষণা করা, অনুসন্ধান করা বা তদন্ত করা। সুতরাং অনুসন্ধানের মাধ্যমে অর্জিত জ্ঞানকেই হিস্টোরিয়া বলা হয়। আর এই হিস্টোরিয়া শব্দ থেকে এসেছে হিস্ট্রি বা ইতিহাস। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস ছিলেন বিশ্বের প্রথম প্রকৃত ইতিহাসবিদ। তিনি একটি বই লিখেছিলেন, সেই বইটির নাম হচ্ছে দ্য হিস্ট্রিজ, যা গ্রিক পারস্য যুদ্ধের পটভূমি এবং ঘটনাবলী বর্ণনা করে। রোমান দার্শনিক সিসেরো প্রথম হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেন। তো ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, আমরা জানি কে বলেছিলেন, সিসেরো বলেছিলেন। তারপরে পয়েন্ট বলছে জার্মানির ইতিহাসবিদ লিওপোল্ড ভন র্যাঙ্কে। সালগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। লিওপোল্ড ভন র্যাঙ্কে আধুনিক ইতিহাসের জনক নামে পরিচিত। র্যাঙ্কের মতে ইতিহাসবিদের কাজ হলো অতীতকে ঠিক যেমনটি ছিল তা বর্ণনা করা, যাকে জার্মান ভাষায় বলা হয়, এখানে একটা জার্মান ভাষা লেখা রয়েছে, ঠিক পড়তে পারো কিনা জানি না আমি, দেখো ওয়াইএস এনজেনলিচ জিওসেন, ঠিক আছে। ভুল পড়লাম না ঠিক পড়লাম জানি না, এটা একটা জার্মান ভাষা, আমি নিজেও জানি না জার্মান ভাষা। অর্থাৎ এর মানেটা হচ্ছে যেমনটি সত্যি ঘটেছিল। জার্মান দার্শনিক হেগেল একবার বলেছিলেন ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। পরবর্তীতে জার্মান অর্থনীতিবিদ এবং দার্শনিক কার্ল মার্কস এটাকে আরেকটু বাড়িয়ে বলছেন যে ইতিহাস প্রথমে ট্র্যাজেডি হিসাবে ঘটে, এরপর এটি পুনরাবৃত্ত হয় প্রহসন হিসেবে। ব্রিটিশ ইতিহাসবিদ ইএইচ কার বলেছিলেন ইতিহাস অতীত ও বর্তমানের মধ্যে এক অবিরাম সংলাপ। তো ইন্ট্রোডাকশন পার্টটা তোমরা অবশ্যই বুঝতে পারলে। তারপরে আমরা যেটা পাঠ করব সেটা হচ্ছে একটি কালানুক্রমিক পদ্ধতি, বা ইংরেজিতে যেটা বলা হয় এ সিস্টেম অফ ডেটিং, অর্থাৎ সময় ক্রমটা আমরা কিভাবে বুঝব। তো সময় বোঝার জন্য ইতিহাসে দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এডি। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, এডি মানে হচ্ছে অ্যানো ডোমিনি। তো আমরা এই দুটো সম্বন্ধে এখানে জানবো। তো বিসি হলো বিফোর ক্রাইস্টের সংক্ষিপ্ত রূপ। এটি একটি ইংরেজি শব্দগুচ্ছ যার অর্থ যিশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময়, ঠিক আছে। যিশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময় বিফোর ক্রাইস্ট। তাই যিশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময়কে বিফোর ক্রাইস্ট বলা হয় এবং এটিকে বিসি দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণ হিসেবে বলছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 563 বিসি এবং মৃত্যুবরণ করেছিলেন 483 বিসি। এটা লেখা যখন থাকছে ইতিহাসে, আমরা যদি এই জিনিসটা না জানি বিসিটা কি, তখন কিন্তু আমাদের অসুবিধা হবে। হ্যাঁ, 563-তে জন্ম আর 483-তে মৃত্যু, এটা কিভাবে সম্ভব? আলেকজান্ডার দ্য গ্রেট জন্মগ্রহণ করেছিলেন 356 বিসি আর মৃত্যুবরণ করেছিলেন 323 বিসি। তো দেখো
এই বিসিটা কিন্তু আস্তে আস্তে কমতে কমতে আসছে, তাই তো? এর অর্থ এখানে যেমন 563 বিসি রয়েছে, এখান থেকে আবার 562, তারপরে 561, এইভাবে করতে করতে একে পৌঁছাবে, মানে জিরোতে পৌঁছাবে, জিরোতে। আবার এখান থেকে এক এক 1 2 3 করে চলবে, সেটা হচ্ছে এডি। এটা হচ্ছে সময় রেখা আমরা বলতে পারি, টাইম লাইন। আমি একটু পরে দেখাচ্ছি এটা, ঠিক আছে? বিসিটা এখানে কমতে কমতে আসে এবং এখানে যীশুখ্রিস্টের জন্ম হয়। এই যীশুখ্রিস্টের জন্মের পরের সময়টাই হচ্ছে অ্যানো ডমিনি, যেটা আজ পর্যন্ত চলছে 1 2 করে করে আজ পর্যন্ত 2025, তাই তো? চলো এডিটা আগে জেনে নিই। বলছে এডি হলো অ্যানো ডমিনির সংক্ষিপ্ত রূপ, যা ল্যাটিন শব্দগুচ্ছ। এর অর্থ প্রভু যীশু খ্রিস্টের বছর। তাই খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কে অ্যানো ডমিনি বলা হয় এবং এটি সংক্ষেপে এডি দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণ, যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল 30 এডিতে, কুষাণ শাসক কনিষ্ক সিংহাসনে আরোহণ করেছিলেন 78 এডিতে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 এডিতে এবং মৃত্যুবরণ করেছিলেন 632 এডিতে। এই সালটা আমরা বুঝতে পারছি, তাই তো? এখন চলছে যেটা 2025 এডি। চলো আমরা দেখব সময়রেখা বা টাইম লাইন। এটা দেখলে আমরা পুরোটা ব্যাপারটা বুঝতে পেরে যাব। যে রেখাটি অতীতের ঘটনাগুলোর ক্রমকে প্রদর্শন করে তাকে টাইম লাইন বা সময় রেখা বলা হয়। উদাহরণস্বরূপ, খ্রিস্টের জন্মের পূর্ববর্তী বছরগুলোকে উল্টো গণনা করা হয়, যেটা আমি একটু আগে বললাম। যেমন 500 বিসি, 400 বিসি, 300 বিসি, 200 বিসি, 100 বিসি, এভাবে 1 বিসিতে পৌঁছাবে। আবার এখান থেকেই শুরু হবে এই যে এইটুকু, 1 এডি, 2 এডি, 3 এডি, 4 এডি, 5 এডি করে 2025 এডি পর্যন্ত চলে এসছে, তাই তো? অর্থাৎ এখানে এবার দেখো বিসিটা, যদি কেউ জিজ্ঞাসা করে 2 বিসি এবং 4 বিসির মধ্যে কোনটি আগে এসেছে, তবে উত্তর হবে 4 বিসি আগে এসেছে। একইভাবে 2000 বিসি আর 500 বিসির মধ্যে 2000 বিসি আগে এসেছে। এটি বোঝায় যে বিসি এর বছরগুলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে কমতে থাকে। আশা করি বুঝতে পারছো। আর নোটের কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা নিজে নিজে পড়লেও কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? আর খ্রিস্টের জন্মের পরবর্তী বছরগুলো সাধারণত সংখ্যা অনুসারে বাড়তে থাকে। যেমন আমরা সাধারণ সংখ্যা মানে দেখি 1 2 3 4 5 6 7 8 করে। যদি কেউ জিজ্ঞাসা করে 500 এডি আর 2000 এডির মধ্যে কোনটি আগে এসেছে, এটা আমরা অনায়াসে বলতে পারবো যে 500 এডি আগে এসেছে, 2000 এডি পরে এসেছে। তো শুধুমাত্র বিসিটা আমাদের মনে রাখতে হবে। ঠিক ওই রকম কোশ্চিন আসে না ওখান থেকে, তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে ওটা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে কিছু ঐতিহাসিক সময়কাল সম্বন্ধে জানবো আমরা, ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল পিরিয়ডস। যেমন ডিকেড কাকে বলা হয়? ডিকেড হচ্ছে 10 বছরের একটা সময়কে ডিকেড বলা হয়। ফার্স্ট হাফ সেঞ্চুরি অর্থাৎ প্রথম অর্ধশতক, হাফ সেঞ্চুরি মানে 50 বছর, সেকেন্ড হাফ সেঞ্চুরি মানে দ্বিতীয় 50 বছর অর্থাৎ, আর সেঞ্চুরি মানে 100 বছর। 100 বছরকে যদি আমরা এখান থেকে এইভাবে 100 বছর যদি আমরা ধরি, তাহলে এটা পুরোটা হচ্ছে সেঞ্চুরি। এই প্রথম 50 বছর হচ্ছে ফার্স্ট হাফ সেঞ্চুরি, আর দ্বিতীয় যে 50 51 থেকে 100 পর্যন্ত যেটা থাকবে ওটা হচ্ছে সেকেন্ড হাফ। তারপরে আমরা দেখব যে এখানে রয়েছে মিলিয়েনিয়াম বা সহস্রাব্দ। তো এখানে আছে এটা 1000 বছরের একটি সময়। তারপরে একটা জিনিস দেখব, সিরসা বা সিরকা, এখানে আমরা পড়তে পারি এটা সিএ বা সি দ্বারা চিহ্নিত করা হয়। যদি কোনো তারিখ সঠিকভাবে জানা না থাকে তবে তার আগে সিরকা বা সিরসা, সিএ বা সি লেখা হয়। উদাহরণ, সি 1500 বিসি থেকে 600 বিসি। যেমন বৈদিক সভ্যতার প্রকৃত সময়কাল সঠিকভাবে জানা নেই, তবে এটি আনুমানিকভাবে 1500 বিসি থেকে 600 বিসির মধ্যে ছিল। তো যে টাইমগুলো আমরা ভালোভাবে জানতে পারিনি, তখন সেই টাইমটা আনুমানিকভাবে ধরা হয়, তখন সিএ বা সিটা ইউজ করা হয়, ঠিক আছে? তারপরে পয়েন্ট আমরা জানবো বিভিন্ন শতাব্দীর উদাহরণ। তো বিভিন্ন শতাব্দীর উদাহরণে বলছে যে আমরা 20 শতাব্দী যেটা রয়েছে, বিংশ শতাব্দী আমরা বাংলায় বলি, তো ফার্স্ট ডিকেড অফ 20th সেঞ্চুরি এডি। তো 20th সেঞ্চুরির প্রথম 10 বছরকে কিভাবে বলা হয়? 1901 থেকে 1910। এটা কিন্তু 19th সেঞ্চুরি না, যেগুলো 1900 লেখা আছে 19th সেঞ্চুরি না, ওগুলো হচ্ছে 20th সেঞ্চুরি। যেগুলো
19th সেঞ্চুরি ওগুলো 1801 থেকে, ঠিক আছে। তারপরে 20th সেঞ্চুরি যদি আমরা সেকেন্ড ধরি আর কি, সেকেন্ড ডিকেড বা আচ্ছা এখানে পঞ্চম ডিকেডটা রয়েছে, পঞ্চম দশক, তো এটা 1941 থেকে 1950, ব্যাপারটা বুঝতে পারছো, 10 বছর করে। তো আমাদের এখানে যেটা জানতে হবে যে 20th সেঞ্চুরি যদি আমরা বলি কোনো বইয়ে লেখা থাকে, তো এটা হবে 1901 থেকে 2000 সাল পর্যন্ত, ঠিক আছে। যদি 19th সেঞ্চুরি লেখা থাকে তাহলে ওটা হবে 1801 থেকে 1900 পর্যন্ত। যদি 18th সেঞ্চুরি লেখা থাকে তাহলে ওটা হবে 1701 থেকে 1800 পর্যন্ত। এই ব্যাপারটা বুঝতে পেরেছ? ওকে, এবারে আমরা তো দেখলাম যে বিসিটা উল্টো করে লেখা হয়, ঠিক আছে। তো যখন 6th সেঞ্চুরি বিসি থাকবে তো এই যে উল্টো আসবে। যদি 6th সেঞ্চুরি এডি বলা হয় তাহলে ওটা কি হবে 501 থেকে 600 যদি এডিতে থাকে। তো যদি বিসি বলা হয় তাহলে 600 থেকে 501 পর্যন্ত, এটা হচ্ছে বিসি, কারণ এটা উল্টো আসে। আমরা বিসিটা আগেই পড়লাম, ওই জিনিসগুলো এখানে লেখা রয়েছে, ঠিক আছে। চলো আমরা এগিয়ে যাই। তারপরে এখানে রয়েছে একটা পয়েন্ট যে সেকেন্ড মিলেনিয়াম বিসি বা খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দ, এটা 2000 থেকে 1000, বিসি যেহেতু উল্টো আসছে। ফার্স্ট মিলেনিয়াম বললে 1000 থেকে 1 বিসি পর্যন্ত, যদি 1000 সহস্রাব্দ মানে বা মিলেনিয়াম মানে 1000 বছর পর্যন্ত, তো ঠিক আছে। আর ফার্স্ট মিলেনিয়াম এডি যদি ধরি তো 1 এডি থেকে 1000 এডি, সেকেন্ড মিলেনিয়াম এডি যদি 1001 থেকে 2000 এডি, মানে 1000 বছর। তো এগুলো আমাদের শুধু জানতে হবে, পরীক্ষায় সেরকম কোশ্চিন আসে না। চলো এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চিন আসে। তো চলো এখানে আমরা দেখব যে ইম্পর্টেন্ট এরাস বা গুরুত্বপূর্ণ যুগ সমূহ। তো এখানে রয়েছে কালী এরা, যেটা 3101 বিসি, মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার 20 বছর পর এই এরাটা বা এই যুগটা শুরু হয়। তারপরে 2 নম্বরে হচ্ছে সপ্তর্ষি বা লৌকিক যুগ, যেটা প্রতি 25 কালী বছরের পর শুরু হয়, ঠিক আছে। মানে 25 বছর যখন কালী বছরে হয়ে যাবে তখন একটা সপ্তর্ষি লৌকিক শুরু হবে, এইরকমভাবে এটা গণনা করা হয়। বিক্রম বা কৃত এবং মালব 58-57 বিসি থেকে শুরু হয়। বিক্রমাদিত্য উজ্জয়িনীর মালব রাজা দ্বারা শুরু হয় শকদের বিজয়ের স্মরণে। এই পয়েন্টগুলো মনে রাখবে যে বিক্রম, কৃত, মালব এই এরাগুলো বা এই যুগগুলো কখন শুরু হয়, কে শুরু করে, কিসের জন্য শুরু করে। তো বিক্রমাদিত্য উজ্জয়িনীর মালব রাজা দ্বারা শুরু করা হয়, মানে উজ্জয়িনীর মালব রাজা শুরু করেন কিসের জন্য, শকদের বিজয়ের স্মরণে, ঠিক আছে। তারপর হচ্ছে শক এরা বা শকাব্দ বলা হয়, যেটা 78 এডিতে কনিষ্ক শুরু করেছিল। কনিষ্ক 78 এডিতে সিংহাসনে বসে এবং এই শকাব্দটা শুরু করেছিল, ঠিক আছে। তো দক্ষিণ ভারতে আচ্ছা ভারত সরকার 22শে মার্চ 1957-তে এই শকাব্দটাকে জাতীয় ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করেছে, মানে সরকারি ক্যালেন্ডার। তো যখন 1957 সাল ছিল, 22শে মার্চ 1957, তখন শকাব্দ সালটা ছিল 1 চৈত্র 1879 শকাব্দ, ঠিক আছে। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ইন্ডিয়ান ন্যাশনাল ক্যালেন্ডার খ্রিস্টীয় ক্যালেন্ডারের সাথে, আচ্ছা যেটা আমরা এই সালটা ধরলাম এটি হচ্ছে কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তারপরে হচ্ছে কালচুরি, অভির রাজা ঈশ্বর সেন দ্বারা প্রতিষ্ঠিত, পরে ট্রাইকুটাকার শাসক এবং চেদির কালচুরিদের দ্বারা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে গুপ্ত, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা শুরু হয়েছিল 319 থেকে 20 এডিতে, 20টাই বেশি পরীক্ষায় দেই। এটা শুরু করেছিল প্রথম চন্দ্রগুপ্ত, মানে গুপ্ত শাসক প্রথম চন্দ্রগুপ্ত। সিংহাসনে বসেন তিনি, তখন থেকে এটা শুরু হয়, ঠিক আছে, সিংহাসনে আরোহণ উপলক্ষে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মৈত্রক রাজবংশের শাসকেরা বলভি সংবত নামে এটিকে ব্যবহার করেন, মানে যখন গুপ্ত সাম্রাজ্য শেষ হয়ে যায় তারপর এই যে মৈত্রক শাসক, এরা কিন্তু গুজরাটে শাসক ছিলেন, গুজরাটে অবস্থিত মৈত্রক রাজবংশটা।
তারা এই গুপ্ত এরাটাকে বা গুপ্ত যুগটাকেই বল্লভী সম্বত নামে ব্যবহার করতো, ঠিক আছে। আর এখানে একটা পয়েন্ট রয়েছে, গুপ্ত সময়ের সূত্র জে এফ ফ্লিট 1887 এডিতে স্থাপন করেন। তারপর হচ্ছে হর্ষ এরা বা হর্ষাব্দ, আমরা যেটা জানি হর্ষাব্দটা শুরু করেছিল হর্ষবর্ধন, কানৌজের শাসক কর্তৃক প্রতিষ্ঠিত। হর্ষবর্ধন কানৌজের শাসক ছিলেন, সিংহাসনে আরোহণ উপলক্ষে এটা শুরু করেছিল। হিজরি এটা মুসলিমদের মানে সন, ঠিক আছে, মুসলিমদের দ্বারা এটা চালু করা হয়েছিল। এটা চালু করেছিলেন মুমর খালিফাত সাম্রাজ্যের দ্বিতীয় খালিফা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্মরণে, মানে মদিনা, মক্কা থেকে মদিনা যখন হিজরত করেছিলেন তিনি, সেই দিন থেকে এই হিজরি সনটা শুরু করেছিলেন। কিন্তু শুরু হয়েছিল অনেক পরে, এটা দ্বিতীয় খলিফা শুরু করেছিলেন ওই হিজরতের দিন থেকেই ধরে আর কি, ঠিক আছে। কোল্লাম মালাবার কেরালাতে ব্যবহৃত হয় এটি। নেওয়ারি বা নেপালি জয়েদ মল্ল কর্তৃক শুরু, এগুলো এতটা পরীক্ষায় আসে না। চালুক্য বিক্রমাদিত্য 6 কল্যাণীর চালুক্য শাসক দ্বারা প্রতিষ্ঠিত, তার সিংহাসন আরোহণ উপলক্ষে। লক্ষণ এটা বাংলার সেন শাসক লক্ষণ সেন দ্বারা প্রতিষ্ঠিত। ইলাহি এটা আকবর, মোগল শাসক আকবর শুরু করেছিল, কিন্তু 1658-তে আওরঙ্গজেব এটাকে আবার বন্ধ করে দেয়। আর রাজশক মারাঠা শাসক ছত্রপতি শিবাজি দ্বারা প্রতিষ্ঠিত, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ছত্রপতি শিবাজি এটা চালু করেছিলেন, ঠিক আছে। তারপর এখানে একটা নোট দেওয়া রয়েছে, সেটা সেরকম পরীক্ষায় আসে না, তাহলে আমাদের একটা জানতে হবে আর কি। যেমন গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিকাশ ধারা। গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা আমরা এখন ইউজ করছি, যে ক্যালেন্ডারগুলো, সেই ক্যালেন্ডারটা কিভাবে উৎপত্তি হলো, কে তৈরি করেছিল, কে শুরু করেছিল। তো জুলিয়ান ক্যালেন্ডার রোমান শাসক জুলিয়াস সিজার দ্বারা 46 বিসিতে শুরু হয়। এরপর খ্রিস্টীয় ক্যালেন্ডার মঙ্ক ডায়োনিসিয়াস এক্সিগুস দ্বারা 527 এডিতে শুরু হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার রোমান পোপ গ্রেগরি 13 দ্বারা 1582 এডিতে চালু হয়। অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডার হলো খ্রিস্টীয় ক্যালেন্ডারের সংশোধিত রূপ। আচ্ছা, এখানে একটু, হ্যাঁ ঠিক আছে, গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা এসেছে কোথায়? খ্রিস্টীয় ক্যালেন্ডার থেকে। আর খ্রিস্টীয় ক্যালেন্ডারটা এসেছে জুলিয়ান বা জুলিয়াস ক্যালেন্ডার থেকে, ঠিক আছে। ওই কথাটি এখানে লেখা রয়েছে যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হলো খ্রিস্টীয় ক্যালেন্ডারের সংশোধিত রূপ এবং খ্রিস্টীয় ক্যালেন্ডার হলো জুলিয়ান ক্যালেন্ডারের সংশোধিত রূপ। এই তিনটি ক্যালেন্ডার নাম অনুসারে আলাদা, কিন্তু অর্থের দিক থেকে একই বা সমার্থক। তারপরে বিক্রম, শক এবং হিজরি ছাড়া সমস্ত সময়কাল সময়ের ব্যবহারে বিলুপ্ত হয়ে গেছে, অথবা শুধু নির্দিষ্ট অঞ্চলে ব্যবহৃত হয়। তো এখনও শক, যেটা শকাব্দ, আমাদের ভারত সরকারই এটা ইউজ করে। হিজরি তো মুসলমানদের, ওটা সৌদি আরবে ওটা ইউজ হয়। আর বিক্রম, এটাও কিন্তু, বিক্রমটা নেপালে মনে হয় ইউজ হয়, ঠিক আছে। ঠিক ওটা আমি বলতে পারছি না বিক্রমটা কোথায় ইউজ হচ্ছে, নেপালে হতে পারে আর কি। চলো ঠিক আছে, এখানে ওটা লেখা নেই যেহেতু। আর জাতীয় ক্যালেন্ডার শক, সময়কাল, শকাব্দ কিছু সরকারি ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রধান হিসাবে ধরা হয়। যেমন আমাদের শকাব্দটা ব্যবহার করা হচ্ছে সরকারি ক্ষেত্রে, কিন্তু আমরা যেটা ক্যালেন্ডার ঘরে টাঙিয়ে রাখি সেটা কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ঠিক আছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। এরপরে আমরা শুরু করব সময়কালের রূপান্তর, কিভাবে সময়কালের রূপান্তর হয়, পরের পার্টগুলো আবার করব। ওকে, থ্যাংক ইউ।